শেখ হাসিনার পরিকল্পনাতেই রাতে ভোট হয় 2018 সালে। সাবেক সিসি নুরুল হুদার জবানবন্দি বাস্তবায়ন করেন গোয়েন্দা সংস্থা সহ কর্মকর্তারা। তিনি বলতে চেয়েছেন যে তাকে অন্ধকারে রেখে অনেক কিছু করা হয়েছে। সেক্ষেত্রে অতি উৎসাহী অনেক সরকারি কর্মকর্তা, বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িত। উনি তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন। নির্বাচন ইস্যুতে ইসির কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। গুমের সাথে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। নীলফামারী থেকে পঞ্চগড় এনসিপির জুলাই পদযাত্রায় গণসংযোগ পথসভা, জন আকাঙ্ক্ষা পূরণের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা। পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে। তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। ভোটের আগে টেলিকম রিফর্ম পলিসি প্রণয়নের বিরোধিতা বিএনপির। অংশগ্রহণমূলক আলোচনার আহ্বান মির্জা ফখরুলের। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ন্ত্রণে একমত সব রাজনৈতিক দল। বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে ঐকমত্য। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুকধারীর হামলা, নিহত কমপক্ষে 4, আহত 14। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, পালিয়েছে হামলাকারী। 2018 সালে অবৈধ নির্বাচনের পূর্ণ পরিকল্পনা ও সহায়তা ছিলেন শেখ হাসিনা। সাবেক সিসি নুরুল হুদা তার জবানবন্দিতে কথা জানিয়েছেন বলে জানালেন ঢাকা মহানগর আদালতের পিপি ওমর ফারুকী। ওই জবানবন্দিতে সাবেক সিসি বলেছেন, নির্বাচনে গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা মাঠ দখলে রাখেন, আর পুলিশের অনুগতরা রাতে ব্যালট সিল মারেন। নির্বাচন নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল এনএসআই ও ডিজিএফআই এর। নুরুল হুদা জানান, নির্বাচন পরিচালনায় যে প্রিজাইডিং অফিসাররা ছিলেন তারাও ছিলেন আওয়ামী লীগের অনুগত। সহকর্মী মনিরুল ইসলামের রিপোর্ট। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনের পর অনেক ঘোলা হয় জল। 5 বছর পর সবার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের জন্য আলোচনা, বৈঠক আর সমঝোতায় কেটেছে দিনের পর দিন। 2018 সালের 30 ডিসেম্বর নৌকা ধানের শেষের লড়াই দেখতে মুখিয়েছিল জনগণ। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছিল ততই শঙ্কা বাড়ছিল হস্তক্ষেপের, পক্ষপাতিত্বের। 8 ঘাট বেঁধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রস্তুত হয় যমুনা টেলিভিশন। টের পেয়ে 29 ডিসেম্বর রাত 9টা থেকে অদৃশ্য কায়দায় সারা দেশে বন্ধ করে দেওয়া হয় যমুনা টেলিভিশনের সম্প্রচার। কোনো স্থানে কেন্দ্রের আশপাশে ভিড়তেই দেওয়া হয়নি সংবাদকর্মীদের। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল। 30 ডিসেম্বর বেশিরভাগ মানুষ জেনে যান রাতেই হয়ে গেছে ভোট। ওই ভোট কেমন হয়েছিল তা উঠে এসেছে তখনকার সিসি নুরুল হুদার দেয়া 164 ধারার জবানবন্দিতে। জানিয়েছেন, তৎকালীন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ ছিলেন অনেক কিছুর মূলে। রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়া হয় প্রশাসন ক্যাডারের মাধ্যমে। আর জালিয়াতিতে সর্বোচ্চ ক্ষমতা ও বাস্তবায়নের দায়িত্ব ছিল গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর। নুরুল হুদা দাবি করেন, নির্বাচন কমিশনারদের অন্ধকারে রেখে আগেই সব হয়। কনস্টিটিউশনতে 90% থেকে 100% পর্যন্ত ভোট পড়েছে, যেটা তার জন্য বিব্রতকর হয়েছে। সাংবাদিকরা অনেক জায়গায় জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বলতে চেয়েছেন যে তাকে অন্ধকারে রেখে অনেক কিছু করা হয়েছে। সেক্ষেত্রে অতি উৎসাহী অনেক সরকারি কর্মকর্তা, বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িত, সুবিধাভোগী যারা, তারাই এটা করেছে। ইন্টেলিজেন্স থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, সরকারি যে বিভিন্ন দপ্তর থেকে যে রিপোর্ট গুলো করা হয়েছে, সেগুলো তো ফেয়ার, সুন্দর নির্বাচন হয়েছে বলে তাকে জানানো হয়েছিল। কিন্তু পরে উনি জানতে পেরেছেন যে এগুলো আসলে তথ্যগুলো সঠিক দেওয়া হয়নি। আদালতে জবানবন্দিতে সাবেক এই সিইসি জানান, নির্বাচনের সময় পার হবার পর তিনি জানতে পারেন অনেক কেন্দ্রে ভোট পড়েছে ভোটারের চেয়েও বেশি। অনেক জায়গায় রাতেই হয়ে গেছে ভোট। তিনি উল্লেখ করেন, পদত্যাগ করবেন তেমন পরিস্থিতিও ছিল না। সব মিলে ওই সময় তিনি অনুভব করেন সব শেষ হয়ে গেছে। বিচারকের কাছে এমন নির্বাচনের জন্য অনুতপ্ত বলেও জানান নুরুল হুদা। তার জবানিতে এসেছে, অবৈধ এই নির্বাচনের পূর্ণ পরিকল্পনা ও সহায়তায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশিরাতের প্রধান নির্বাচন কমিশন হিসেবে বলা হয় একেএম নুরুল হুদা। 164 ধারায় যে জবানবন্দি দেওয়া হয়, সেই জবানবন্দিটা উনি দিয়েছেন এবং উনি তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন।
আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করেন বিএনপির একজন নেতা। মামলায় সাবেক 2 সিইসি এখন কারাগারে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রস্তুত, তবে সেজন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাহিনীর সদস্যরা, এমনটাই জানিয়েছে সেনা সদর। 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করেছে সেনাবাহিনী। আর গুমের সাথে বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে নিয়মিত ব্রিফিংয়ে। আমাদের আজকের প্রেস ব্রিফিং এর উদ্দেশ্য বনানীতে সেনা সদরের নিয়মিত ব্রিফিং। নির্ধারিত বক্তব্যে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম গত কয়েক সপ্তাহের অভিযান এবং আটক ও উদ্ধারকৃত অস্ত্রের তালিকা তুলে ধরেন। 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ। পরে প্রশ্নোত্তর পর্বে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর অবস্থানের কথা জানান তিনি। বলেন, ইসি থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বাহিনীর সদস্যরা। নির্বাচন নিয়ে আসলে অনেক মতামত বা তথ্য আমরা দিয়েছি, বাট ফ্যাক্ট ইজ আমরা এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাইনি। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাব সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। 5 আগস্টের পর লুট হওয়া 80% অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। এছাড়া পার্বত্য এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে সেনাবাহিনী। গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফ এর ক্যাম্প ধ্বংস করে। এ সময় গুমের সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে বলেন, প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে, এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মব ভায়োলেন্স প্রতিরোধে বাহিনীর সদস্যরা প্রস্তুত বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যারা পুরনো দখলদারিত্বের বন্দোবস্তকে ফিরিয়ে আনতে চায় তাদের পরিণতিও স্বৈরাচারের মতো হবে। নীলফামারী থেকে পঞ্চগড় এনসিপির জুলাই পদযাত্রা এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর রাজনৈতিক পরিচয়ে যারা চাঁদাবাজি করছেন জনগণকে নিয়ে তাদের রুখে দেওয়ার কথা বলেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জনগণের ম্যান্ডেট পূরণে নতুন সংবিধান প্রণয়ন প্রয়োজন বলেও মনে করেন দলটির নেতাকর্মীরা। অভ্যুত্থানে অংশ নেয়া গণমানুষের কথা শুনতেই দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির এই জুলাই পদযাত্রা। কর্মসূচিটি শুরু হয় নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। পরে চৌরঙ্গি মোড়ে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হওয়া দরকার, অথচ নির্বাচনের নামে জনগণের সামনে মূলা ঝুলানো হচ্ছে। যারা পুরনো বন্দোবস্তকে ফিরিয়ে আনতে চায় তাদের পরিণতিও স্বৈরাচারের মতো হবে, এমন হুঁশিয়ারিও উঠে আসে এনসিপি আহ্বায়কের কণ্ঠে। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। 7 মাস 8 মাস আজ 1 বছর হয়েছে, কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজদের উৎখাত করা হবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করব, দুর্নীতিবাজকে উৎখাত করব। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। এ সময় বিহারি ক্যাম্পও পরিদর্শন করেন এনসিপির শীর্ষ নেতারা। দাবি করেন, বর্তমান সংবিধানে দেশের মানুষের কোনো ম্যান্ডেট নেই। মানুষ চায় রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটুক, মানুষ চায় একটা শান্তির জীবন। এই বিষয়গুলো যাতে সংবিধান দ্বারা রক্ষিত হয় সেটা ট্রান্সলেট করা আমাদের দায়িত্ব। তো সেই জায়গা থেকে অবশ্যই নতুন সংবিধানের প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করতে পারছে।
নীলফামারীতে পথসভার পর পঞ্চগড়ে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখানে পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পঞ্চগড়। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম রিফর্ম পলিসি প্রণয়ন সমীচীন হবে না বলে মনে করে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পলিসিতে গুরুতর কিছু সমস্যা রয়েছে যা সংশ্লিষ্ট খাতের টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। অংশগ্রহণমূলক আলোচনার পর পলিসি চূড়ান্ত করার আহ্বান জানান তিনি। টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025-এর খসড়া চূড়ান্তের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি IGW এবং আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি ICX কোম্পানি বিলুপ্ত হবে। সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশংসনীয় উদ্যোগ হলেও তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণে প্রকাশ করেন শঙ্কা ও উদ্বেগ। যেটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিশেষ করে SME ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি, কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে বিশেষজ্ঞ ও ভোক্তাদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা উচিত এই নীতিমালা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে। সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুবিধাটা পায়। এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে। এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত নীতিমালায় বেশ কিছু সমস্যা ও চ্যালেঞ্জ সৃষ্টি করবে, বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে বলেও অভিমত বিএনপির। মির্জা ফখরুল বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার সীমা নিয়েও অস্পষ্টতা আছে। বড় কোম্পানিগুলো আরও বাজার দখল করে নিতে পারে। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা, সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয়, ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে। নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার উপর গুরুত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। খসড়া টেলিকম পলিসি নিয়ে বিএনপির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আর বিকেলে খসড়া পলিসি চূড়ান্তকরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি জানিয়েছেন, বিএনপি মহাসচিব পুরনো খসড়া নিয়ে মতামত দিয়েছেন, এটি আরও পরিবর্তন হচ্ছে। শীঘ্রই তা বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেই ড্রাফটের উপরে মতামত দিয়েছেন সেটা পুরনো একটা ড্রাফটের উপরে মতামত দিয়েছেন। আর তারপরে যেটা মনে হয়েছে যে কিছু বিষয় একটু মিস ইন্টারপ্রেট হয়েছে, যেমন SME বলতে কাদেরকে বোঝানো হয়েছে, আর বলছে যে ক্রস লেয়ার যে মনোপলি প্লে হবে। আসলে আমরা মনোপলি প্লেটা বন্ধ করার জন্যই এই পলিসিটা করছি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনে একমত সব রাজনৈতিক দল। তবে কি আইন বা নীতি দ্বারা তা নিয়ন্ত্রণ করা হবে তা ঠিক করবে পরবর্তী সংসদ। সকালে ঐকমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে, বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনেও ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বৃহস্পতিবার সকাল 11টার দিকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠক। সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মদানের মধ্যে দিয়ে এখানে এসেছি, ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে।
বৈঠকের শুরুতেই দণ্ডিত ব্যক্তির রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার প্রশ্নে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধনের পক্ষে সাড়া দেন সব রাজনৈতিক দলই। রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগে একটি আইন করার প্রস্তাব করে কমিশন। প্রস্তাব দেওয়া হয় একটি ক্ষমা প্রদর্শন বোর্ড গঠনের। তবে এ বিষয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত থাকায় সিদ্ধান্ত হয় পরবর্তী সংসদ ঠিক করবেন এই আইন। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়, যাতে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারেন। এ ব্যাপারে সাধারণভাবে একটা ৪৯ ধারার পরিবর্তনের কথাটা এসছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে অতীতে আমরা দেখেছি কতকগুলো জটিলতা হয়েছে এবং এইটা পারফেক্টলি হয় নাই। বিচার প্রার্থীদের ভোগান্তি বিবেচনায় বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে বেশিরভাগ দলই প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের পক্ষে মত দিলেও কিছুটা ভিন্নমত পোষণ করে বিএনপি। যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। বিচারকদের সঙ্গে, হাইকোর্টের সঙ্গে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ আলোচনা করে, পরামর্শ করে তাদের শর্ত সাপেক্ষে তারপরে স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। নতুন বন্দোবস্ত করতে হলে আসলে এই সমস্ত কোটারি স্বার্থ ভেঙে বাংলাদেশকে একটা বিকেন্দ্রীকৃত জায়গায় নিয়ে যেতে হবে এবং বিচার বিভাগেরও বিকেন্দ্রীকরণ করতে হবে। বিগত কয়েকদিনের বৈঠক নিয়ে হতাশা থাকলেও বৃহস্পতিবারের বৈঠকে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা নিয়ে আসার কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিনে আলোচনা হয়েছে ১৪টি এজেন্ডা নিয়ে। এর মধ্যে ৭০ অনুচ্ছেদ সংশোধন সহ আগেই বেশ কয়েকটি ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশ দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতার প্রতিশ্রুতি দিল জাইকা। একই সাথে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে জাপানকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সাথে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে সম্প্রতি বাংলাদেশে $1 বিলিয়ন ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরের জন্য জাপানকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় জাপানের বন্ধুত্ব ও অবদান স্মরণে রাখবে। আর বৈঠকে মিয়াজাকি কাতসুরা জানিয়েছেন, বাংলাদেশের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে জাপান। এর মাধ্যমে জাপান ও বাংলাদেশের স্থানীয় সরকার, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতায় উন্নত মানের আইসিটি মানব সম্পদ গড়ে তোলা হবে। চলমান সংস্কার কাজে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোনে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সম্ভাব্য দ্রুত সময় নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, ৩ বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি আলোচনা চলছে। দুপক্ষ একমত হলেই চূড়ান্ত চুক্তি, তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে। গেল সপ্তাহে মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশের ব্যাপারে তথ্য চাইলেও এখনও কুয়ালালামপুর কিছুই জানায়নি ঢাকাকে। আর গঙ্গা ও তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে টালবাহানার কিছু নেই উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন তৌহিদ হোসেন। তারা ভালো, খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে, নির্বাচন সম্বন্ধেও তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাযথ সম্ভব নির্বাচন করা হবে।
আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশ থেকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া হয়েছে মন্তব্য করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ১ বছর হয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি নেই। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিডিও প্রদর্শনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আখতার বলেন, ককটেল বিস্ফোরণ করে নাগরিকদের কাছ থেকে এনসিপিকে আলাদা করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জুলাইকে ঘরে ঘরে পৌঁছে দিতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ যে শক্তি নিয়ে, যে প্রেরণা নিয়ে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে একত্রিত হয়েছিল, সেই শক্তি, সেই প্রেরণা নিয়ে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ পুনর্গঠনে যে পদযাত্রা শুরু হয়েছে, দেশ করতে যে পদযাত্রা শুরু হয়েছে, আমরা আশাবাদী এই পদযাত্রাকে বাংলাদেশের জনগণ তারা অবশ্যই সফল করবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। শুধু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতামত না নিয়ে জনগণের রায় নিয়ে জুলাই সনদ তৈরির আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বিকেলে টিএসসিতে জুলাই ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, শেখ হাসিনার পতনের পর জনগণ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, এ বছরের অন্তর্বর্তী সরকার তা পূরণ করতে পারেনি। জুলাই সনদ তৈরি করে তা কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সনদ নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে, অথচ রাজনৈতিক দল গঠনের জন্য অনেকে জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করছে। জুলাই ঐক্য ভেঙে যাওয়ায় জুলাই সনদ নিয়ে নানা রকম টালবাহানা শুরু হয়েছে। গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান বক্তারা। জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন যে 5 আগস্টে দেখিয়েছিল, তার ধারে কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। আগামী 10 বছর বা 20 বছরে কোনো পরিবর্তন নামতে না পারে, তাহলে জুলাই এটি টিকবে না। আমরা পুনরায় সেই 71-এর বনানে ফেরত যাব। স্থানীয় নির্বাচন আগে করে ইসিকে প্রমাণ দিতে হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 19 জুলাই জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা তিনি বললেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসিকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে, এরপরে জাতীয় নির্বাচন। আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সর্বশক্তি নিয়ে অংশ নেবে বলেও জানান তিনি। চলতি জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে জুলাই যোদ্ধাদের ঐতিহাসিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ সময় তিনি 19 জুলাইয়ের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবেশে পরিণত হবে। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দাবি করা হয়েছে লিখিতভাবে, ওনারা কথা দিয়েছেন এটা সম্ভব। কিভাবে হবে সেই প্রক্রিয়া, সরকার, নির্বাচন, রাজনৈতিক দল, সমস্ত স্টেক হোল্ডারকে সেটা খুঁজে বের করতে হবে। কোনো অজুহাত, কোনো জটিলতা দিয়ে 1 কোটির অধিক আমাদের এই শ্রেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখছেন, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। 5 আগস্ট চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। কোন কোন অভিযোগে আনুষ্ঠানিক বিচার হবে 14 জুলাই সেই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনও রাজধানীর চানখারপুরে চলছে নৃশংসতা। সেদিনও আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, গুলি করে মানুষ হত্যার নির্দেশ দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। আর এই নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঊর্ধ্বতনের এমন নির্দেশনা পেয়ে আরও বেপরোয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে চালায় নির্বিচারে গুলি। চানখারপুলে ওই দিন শহীদ হন স্কুল ছাত্র আনাস সহ 6 জন। সেই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। পলাতক 4 আসামির পক্ষেও অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুনানি শেষে মামলার চার্জ গঠনের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন বলছে, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যে নির্দেশনা এসেছিল তা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা।
কাজেই কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এহেন অপরাধ নাই যেটা করেনি। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে কাকে? যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে, টার্গেট করে গুলি করছে। তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যায় গুলি করছে। ন্যায় বিচারের প্রত্যাশা আসামিপক্ষের আইনজীবীদের। বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার সুযোগ ছিল না পুলিশ কনস্টেবলদের। সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা ওইটা বলেছি আমরা। আর একটা ভিকারিয়াস লাইবিলিটি, এখানে এই মাস্টার অ্যান্ড এজেন্টের ব্যাপারে আমরা যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে। ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন। তিনি যেহেতু পুলিশের একজন কনস্টেবল, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। এর আগে সকালে এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 4 পুলিশ কর্মকর্তা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে রাজধানীর লালবাগে ইমামবাড়া হোসেনি দালান পরিদর্শন শেষে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। জানান 6 জুলাই যে সকল রোডে তাজিয়া মিছিল হবে সে সকল সড়কে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোগান্তি এড়াতে নগরবাসীদের সেসব রাস্তা পরিহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। এছাড়া তাজিয়া মিছিলে উচ্চ শব্দে আওয়াজ না করা, সন্ধ্যার আগে শেষ করার আহ্বান জানায় প্রশাসন। রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে। রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বিচার শুরু হয়েছে, অনেক ধরনের অনেকেরই মনের মধ্যে ক্ষোভ আছে, আছে। 2-4টা ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু না, বাট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারী পর্যায়ে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। বলেন, শুধু জুনের 10 দিনে 24টি ধর্ষণের ঘটনা ঘটেছে, আর এজন্য রাজনীতি, মাদক সহ 3 কারণকেই দায়ী করেছেন উপদেষ্টা। মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। তিনি জানান, ধর্ষণ নির্যাতন বন্ধে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। মাগুরার আসিয়া থেকে মুরাদনগর, এরপরই ভোলা। প্রায় প্রতিদিনই নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। এর শেষ কোথায়, এমন প্রশ্নে অসহায়ত্ব খোদ নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার। 20 জুন থেকে 29 জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের। ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ে শিশুর গায়ে হাত দিতে পারে? বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি 40 বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, মাদক, তরুণ বাচ্চা ছেলেমেয়েদেরকে ঠিকমতো করে মানুষ করতে পারছি না। উপদেষ্টা জানান, তার দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের অভিযোগ কেন্দ্রে 2,81,445টি নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এসেছে টেলিফোনে, কিন্তু সক্ষমতা না থাকায় এর মধ্যে মাত্র 100 জনের বেশি নারী ও শিশুকে কাউন্সেলিং সহ আইনি সহায়তা দিতে পেরেছেন। এ ধরনের ঘটনা বন্ধে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা। বাংলাদেশে যেখানে নারী এবং শিশু নির্যাতিত হবে, আমার এই মন্ত্রণালয়কে তার ইনস্ট্রুমেন্ট নিয়ে, তার জনবল নিয়ে সেখানে পৌঁছাতে হবে 24 ঘন্টায়। উপদেষ্টা অভিযোগ করে বলেন, দেশের মাদ্রাসাগুলোতে ছেলে শিশুদের যৌন নিপীড়নের ঘটনাও উদ্বেগজনক। মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার
সিদ্ধান্ত নিয়েছি সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এবং সেই অ্যাবিউজের কারণে যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা সেটা ব্যাহত হয়ে যায়। তোমার ছোট ছেলেটা যে মাদ্রাসায় দিয়ে দিয়েছো তার খবরটা রাখছো? কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ধারণকারীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। বলেন, মানবাধিকার কর্মী হলেও এসব ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষে তিনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 10 বছর আগে রাজধানী গুলশানে ইতালীয় নাগরিক ও আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রধান আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম সহ বাকি 4 জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় কারাগারে থাকা আলোচিত তাবেলা সিজার হত্যা মামলার 4 আসামিকে। সংক্ষিপ্ত রায়ে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত, বাকি 4 জনকে দেওয়া হয় খালাস। মামলার প্রধান আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুমও খালাস পেয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তুষ্ট নন বলে জানান। এই 3 জনকে সাজা দেওয়া আমার মতে মোটেই সমীচীন হয় নাই, আইনানুগ হয় নাই এবং এই জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব। বিএনপির একজন নেতা এবং বাড্ডার কমিশনার ছিলেন, তাকে এই মামলায় জড়িত করেছে বিএনপিকে একটা কালার দেওয়ার কারণেই। তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের মামলার আসামি করে থাকতে পারেন জানিয়ে রাষ্ট্রপক্ষের দাবি, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তারা রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানাবেন। এম এ কাইয়ুমের যে বিষয়টা, আসলে এম এ কাইয়ুম নিজেও কোনো স্বীকারোক্তি প্রদান করেন নাই এবং তাকে জড়িয়েও সেরকম স্বীকারোক্তি দেওয়া হয় নাই। কিন্তু আমার সংক্ষিপ্ত জাজমেন্টে আমরা যেটা মনে হয়েছে তাকে রাজনৈতিকভাবে তখন ইমপিক করা হয়েছিল এই মামলা, যার কারণে সে বেনিফিট পেয়েছে। 2015 সালের 28 সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান 90 নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তরা তাবেলা সিজারকে হত্যা করে। এরপর জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন এক ওয়েবসাইটে করা হয় এমন দাবি। মামলার চার্জশিট থেকে জানা যায়, হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যার মাধ্যমে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানো। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ছিল এই পরিকল্পনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের সবশেষ বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ভাঙচুর চালিয়ে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছে। এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সাজিশ আলম। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সোহেল ও বেলাল নামের 2 জনকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পাথর মহলের ইজারাদার পক্ষ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি। জানান, থানায় হামলা ভাঙচুর, আসামি ছিনিয়ে নেওয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর বুধবার রাতে চাঁদাবাজির অভিযোগে সোহেল ও বেলালকে গ্রেফতার করা হয়। থানায় নেওয়ার সময় তাদেরকে দুষ্কৃতিকারীরা ছিনিয়ে নেয়। পরে থানা ভবনে হামলা ও ভাঙচুর চালায় তারা। অবৈধভাবে পাথর উত্তোলন, চাঁদাবাজির অভিযোগে সোহেল ও বেলালকে গ্রেফতার করা হয় বলে জানায় জেলা প্রশাসন। ঘুষের টাকা পরিশোধ না করায় বিগত 2/7/2025 দিবগত রাত্রে ছাড়পত্র চেকিং পয়েন্ট হতে আমাদের সোহেল ও বেলাল নামে 2 জন কোয়ারি কর্মীকে ধরে নিয়ে আসেন। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে, বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিভ দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথর কোয়ারির কোনো সম্পর্ক নাই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুকধারী হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবারের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত 14 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। শিকাগোর পুলিশ বিভাগ জানিয়েছে, গাঢ় রঙের একটি গাড়িতে করে হামলাকারী ফুটপাতের ভিড়ের মধ্যে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। ঘটনাস্থল থেকে পরে হামলাকারী পালিয়ে যায়। নিহতদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে একটি গানের অ্যালবাম রিলিজ পার্টি চলছিল। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ, তবে অভিযুক্ত বন্দুকধারীকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। এ ছিল রাতের বাংলাদেশ আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।